সেই 2007 সালের যখন কারা অভ্যন্তরীণ দিবসে যখন আমাদের নেত্রী আন্দোলনকে ত্বরান্বিত করেছিলেন শেখ সুলাইমান টিপু ভাই, শেখ সুলাইমান টিপু ভাইকে আলোচনা করে কেন্দ্রীয় কার্যকরী সংসদ শেখ হাসিনার কারান্তরীণ দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদের সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় নেতা জনাব সাইফুর রহমান সোহাগ আজকের এই অনুষ্ঠান পরিচালনা করছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক, আপনাদের অত্যন্ত প্রিয় নেতা এস.এম. জাকির হুসাইন ইতিমধ্যে আপনাদের মাঝে বক্তব্য রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মুতাহার হোসেন প্রিন্স বক্তব্য রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আপনাদের প্রিয় নেতা আবিদ আল হাসান বক্তব্য রেখেছেন। প্রায় 5 বছর যাবৎ যার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলাম, কার্জন হলের সবুজ চত্বর থেকে গড়ে ওঠা নেতৃত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, আমাদের কাছে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুবলীগের সাবেক সফল সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, যিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে বিশেষ করে আপনারা ইতিমধ্যে জেনেছেন তথাকথিত 111 সময় যার দিক নির্দেশনা এবং পরামর্শকে আমরা অনুসরণ করে মাননীয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল তার প্রতিবাদ করেছি। মাননীয় নেতা জনাব জাহাঙ্গীর কবির নানক, তার সাথে আরো 2টি নাম না বললেই নয়। সে সময়ে আমার মনে আছে নানক ভাই, আজম ভাই, সাবেক সভাপতি লিয়াকত ভাই, খালিদ মাহমুদ চৌধুরী, সাইফুজ্জামান শিখর ভাই প্রত্যেক দিন নানক ভাইয়ের সাথে এবং লিয়াকত ভাইয়ের সাথে বাদশাহ এবং আমার সকালে এবং রাত্রে প্রত্যেক দিন আমাদের রুটিন, আমরা অপেক্ষা করতাম কখন তারা আমাদেরকে ফোন দেবে এবং বাদশাহ এবং আমি এক ফোনে সবসময় তাদের পরামর্শ নিতাম এবং পরবর্তী কর্মসূচি ঠিক করতাম কিভাবে সেই তথাকথিত 111 সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তুলে সকল ছাত্রছাত্রীদেরকে সাথে নিয়ে তার প্রতিবাদ করার জন্য সবসময় ব্যস্ত থাকতাম। সেই নেতা আজকে আমাদের মাঝে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছে জনাব জাহাঙ্গীর কবির নানক। আমাদের মাঝে বিশেষ আলোচক হিসাবে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু শিক্ষক সমাজের নয়, সকল ছাত্র সমাজের অত্যন্ত প্রিয় মুখ, অভিভাবক, আস্থাভাজন। তার সম্পর্কে আমি দু একটি কথা না বললেই নয়। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলের সাধারণ সম্পাদক ছিলাম। আমার শ্রদ্ধাভাজন শিক্ষক সে সময়ে থাকতেন ইন্টারন্যাশনাল হলের নিচে যে বাসা রয়েছে, আজকে সূর্য সেন হলের ক্যাফেটেরিয়া যেটা বলে আমরা, আমাদের ক্যাফেটেরিয়ার পাশে থাকতেন। আমি সবসময় আমার ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে হলের ক্যান্টিনে খেতে পারতাম না। আপনারা জানেন 2001 সালের পরে বিএনপি জামাতের সেই নির্যাতনের চিত্র, সেই নির্যাতনের ছাত্রলীগের নেতাকর্মীরা কোনোভাবেই রেহাই পেতাম না। তারই ধারাবাহিকতায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রলীগের নেতাকর্মীরা ঠিকমতো হলে যেতে পারতাম না। আমাকে 13 বার হল থেকে নামিয়ে দেওয়া হয়েছিল হলের সাধারণ সম্পাদক থাকা অবস্থায়। যখনই নামিয়ে দেওয়া হতো ছাত্রলীগের নেতাকর্মী সহ আমি এসে পেতাম অধ্যাপক আখতারুজ্জামান স্যার। তার দরজায় করা নাড়তে, ও টিপু এসেছো, আসো ভিতরে আসো। আমি একা যেতাম না, আমার সাথে সবসময় 7জন 8জন ছাত্রলীগের নেতাকর্মী থাকতেন। ভাবি সবসময় আমাদেরকে আমের সময় আম কেটে খেতে দিতেন, চা বানিয়ে খাওয়াতেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ করতেন। আমি এত কথা বলার অবশ্যই কারণ রয়েছে। আজকের প্রজন্ম, ছাত্রলীগের বর্তমান প্রজন্ম, এই সমস্ত আমাদের অভিভাবক, শুভাকাঙ্ক্ষী শিক্ষকদের সম্পর্কে জানা উচিত। সেই জন্যই বলছি, বিশেষ করে 111-এর সময় যেদিন দেশরত্ন শেখ হাসিনাকে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে নেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেদিন আখতারুজ্জামান স্যার ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। সে সময় নির্বাচিত সাধারণ সম্পাদক। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসাবে প্রতিবাদ করেছিলেন। বিবিসি তার সাক্ষাৎকার নিয়েছিল এবং সেদিন সে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন দেশরত্ন শেখ হাসিনাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করার প্রতিবাদে। আমাদের মাঝে সেই শ্রদ্ধাভাজন শিক্ষক উপস্থিত রয়েছেন অধ্যাপক আখতারুজ্জামান স্যার। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সাবেক সভাপতি, যার নেতৃত্বে আমরা সবসময় দেশরত্ন শেখ হাসিনার মুক্তির আন্দোলন থেকে শুরু করে সে সময়ে সকল জাতীয় নেতাদের মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি এবং নির্যাতন করা হয়েছিল। আজকের সেই নেতা, যার নেতৃত্বে আমরা সেদিন রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছিলাম, সাবেক ছাত্রলীগের সাধারণ সভাপতি জনাব মাহমুদ হাসান রিপন সে সময় সাধারণ সম্পাদক ছিলেন এবং 111-এর সময় প্রথম নির্যাতনের শিকার হয়েছিলেন। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সহ 6 জন নেতা প্রথম নির্যাতনের শিকার হয়েছিলেন। সেই নেতা আজকে আমাদের মাঝে নেই, থাকলে আরো ভালো হতো। তরুণ প্রজন্ম তার মুখ থেকে অনেক ইতিহাস জানতে পারতেন। তিনি 19 মাস কারাগারে থেকে নির্যাতনের শিকার হয়ে জেল থেকে মুক্তি পেয়েছিলেন। জনাব মাহফুজুল হায়দার চৌধুরী রটন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, যিনি ছাত্রলীগকে সুসংগঠিত করার জন্য, সারা বাংলাদেশের ছাত্র সমাজকে সুসংগঠিত করার জন্য দিনরাত নিরলস পরিশ্রম করেছিলেন, সাবেক সফল সভাপতি বদিউজ্জামান সোহাগ। উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, বিভিন্ন হল ইউনিটের নেতৃবৃন্দ। সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা। সংগ্রামী বন্ধুগণ, আলোচনা করবেন সম্মানিত নেতৃবৃন্দ। আমি শুধু সেদিন 16 জুলাই 2007 সালের দু একটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব।
2007 সালের 16 জুলাই। তার আগে আরেকটি কথা বলতে হবে, আপনারা জানেন মাননীয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমেরিকা গিয়েছিলেন সুচিকিৎসার জন্য। যখন সুচিকিৎসা শেষে বাংলাদেশের মাটিতে, এদেশের মাটি ও মানুষের টানে ফিরে আসতে চেয়েছিলেন, তখন সেই তত্ত্বাবধায়ক সরকারের তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার মাননীয় নেত্রীকে এদেশে আসতে বাধা দিয়েছিলেন। সেদিন আমার মনে আছে 22শে এপ্রিল যখন আমরা জানতে পারলাম বিবিসি CNN এর মধ্য দিয়ে আমাদের প্রিয় নেত্রীকে আমাদের মাঝে আসতে দেওয়া হবে না, তার ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে, ঠিক তখনই বাদশাহ এবং আমি বিকেলবেলায় ভাবলাম এর একটা প্রতিবাদ করতে হবে। আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ প্রতিবাদ না করি তাহলে এই প্রতিবাদ কে করবে? সেদিন বাদশাহ এবং আমি 22শে এপ্রিল সন্ধ্যা 7টা কিংবা 7:30 বাজে, প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমরা ভাবলাম বিশ্ববিদ্যালয়ে না, আমরা রাজপথে থেকে আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাবো এবং মাননীয় নেত্রীকে দেশে আসতে কেন বাধা দেওয়া হচ্ছে তার প্রতিবাদে আমরা কি করতে পারি। শাহবাগে গিয়ে সেদিন প্রথম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমরা প্রায় 17 থেকে 18 জন ছাত্রলীগের নেতাকর্মী সে সময় প্রতিবাদ জানাই, শাহবাগে বিক্ষোভ মিছিল করি এবং আমাদের একটি উদ্দেশ্য ছিল, যেহেতু বিবিসি CNN এর মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি, বিবিসি এবং CNN এর মাধ্যমে আমাদেরকে বিশ্বকে জানাতে হবে যে বাংলাদেশে প্রতিবাদ হচ্ছে, কেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে এদেশে আসতে দেওয়া হবে না। আমরা সেদিন শাহবাগে সেই মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলাম এবং বিবিসি সেটা প্রচার করেছিল। আমাদের উদ্দেশ্য সফল হয়েছিল। বিবিসি প্রচার করেছিল দেশরত্ন শেখ হাসিনাকে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বিদেশ থেকে বাংলাদেশের মাটিতে আসতে দেওয়া হচ্ছে না। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেদিন প্রতিবাদ করেছিল। এটি বিবিসির মধ্য দিয়ে আমরা জাতিকে জানাতে পেরেছিলাম। এই কথাটি বললাম এই কারণে, ষড়যন্ত্র তো তার আগেই হচ্ছিল। দেশরত্ন শেখ হাসিনাকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আটকানোর চেষ্টা করা হচ্ছিল। এই কারণে আপনাদেরকে জানালাম 16 তারিখের আগের ঘটনা, একটি ঘটনা। 16 তারিখ আমার মনে আছে সন্ধ্যা, তার আগে ওই ঘটনার মিছিল করার কারণেই শাহবাগ থানায় অলরেডি আমার এবং বাদশাহ সহ আরও নেতাকর্মীদের নামে মামলা হয়েছিল। স্বাভাবিক কারণেই জরুরি বিধিবিধান ভঙ্গ করার মামলা, অত্যন্ত কঠিন মামলা। আমাদেরকে গা ঢাকা দিয়ে আন্দোলন পরিচালনা করতে হবে এবং আন্দোলন করতে হবে এবং কোনো প্রকার পুলিশই যাতে হয়রানির শিকার না হই, ধরতে না পারে, সেজন্য আমাদের বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়েছিল। তো আমরা বাদশাহ এবং আমি দুইজন দুই জায়গায় থাকি। সন্ধ্যার সময় আমরা আমি ভেবেছি সেদিন রাত্রে কোপা আমেরিকা কাপের ফাইনাল খেলা, ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা। আমি থাকতাম নাখালপাড়া, আগে বাসায় গিয়ে একটু ঘুম দেবো, এরপরে উঠে খেলা দেখব। তো প্রস্তুতি নিচ্ছিলাম খেলা দেখবো রাত্রে। সেদিনও বৃষ্টি হচ্ছিল রাতে। তো কিছুক্ষণের মধ্যে সুধা সদন থেকে আমার কাছে একটি ফোন আসলো, মাননীয় নেত্রীকে কোনোভাবে হয়রানি করা হতে পারে, এদিকে র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর সহ অনেক গাড়ি অবস্থান নিয়েছে, তোমরা একটু সতর্ক থাকো, যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত হয় তাহলে তোমাদেরকে মাঠে নামতে হবে। আমি বাদশার সাথে পরামর্শ করি কি করা যায়। অনেক ছাত্রলীগের নেতাকর্মী সেদিন রাত জেগেছিল, তারা ভেবেছিল খেলা দেখবে, কিন্তু সবাইকে আমরা ফোনের মাধ্যমে অ্যালার্ট করি, বাদশাহ এবং আমি ফোনের মাধ্যমে অ্যালার্ট করি, যদি কোনো প্রকার এ ধরনের ষড়যন্ত্র হয় আমাদেরকে মাঠে নামতে হবে। তার আগে আমরা ক্যামেরার সামনে কখনো কোনো প্রতিবাদ করতাম না, প্রতিবাদ করতে ভয় পেতাম, কিংবা যাই হোক যে কোনো কারণেই হোক। তা আমরা ভেবেছি, বাদশার সাথে পরামর্শ করছি বারবার, যে আমরা যদি প্রতিবাদ করি এটা জাতিকে জানাতে হবে, সারা বিশ্ব মিডিয়ায় জানাতে হবে। মিডিয়া যদি না জানে তাহলে অন্যান্য ছাত্রলীগের নেতাকর্মীরা সহ আওয়ামী পরিবারের নেতাকর্মীরা মাঠে নামবেন। তাহলে কি করা যায়, যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আমরা মিডিয়াকে
মিডিয়ার সামনে আমরা প্রতিবাদ করব বিশ্ববিদ্যালয়ে। তো ঠিক আমরা সেই সময় চ্যানেল আই নাজমুল ছিল, নাজমুলকে বলে রাখলাম যে তুমি রেডি থেকো, আমরা যদি কোনো প্রতিবাদ মিছিল করি তাহলে তুমি আমাদের সাথে থেকো। তো নাজমুল সে সময় ঠিক আছে, সব চ্যানেলকে আবার বলাও যাবে না, বিভিন্ন সিকিউরিটির কারণ আছে, কারণ তো আপনারা জানেনই। তো নাজমুল ছিল, আমরা সারা রাত জেগে একটু ঘুম আসেনি, সব নেতাকর্মীদেরকে ফোনে ফোনে সজাগ রেখেছি যে আমরা ফোন দেওয়ার সাথে সাথে চলে আসবে। তো ঠিক যখন আজান দেয়, আজানের আগ মুহূর্তে আমরা খবর পাচ্ছি, বারবার সবসময় সুধা সদনে লোকজনের সাথে আমাদের যোগাযোগ রয়েছে, কি হচ্ছে ওখানে আমরা জানছি এবং আমাদের নেতাকর্মীদের সাথে শেয়ার করছি কীভাবে প্রতিবাদ করব। তো আমরা যখন আজান দেয়, বাদশা এবং আমি দুই বাসা থেকে বের হয়েছি। আমি থাকলাম নাখালপাড়া, আমি হেঁটে 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 আসছি এবং সবাইকে ফোনের মাধ্যমে দিক নির্দেশনা দিচ্ছি, একবারে স্থান বলছি না যে অমুক জায়গায় আসো। প্রথমে একজনের বলছি তুমি টিএসসিতে দাঁড়াও, তুমি কার্জন হলে দাঁড়াও, তুমি কলাভবনের সামনে দাঁড়াও, এভাবে বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদেরকে দাঁড় করিয়ে রেখেছি এবং সুযোগের অপেক্ষায় রয়েছি। তো ঠিক যখন 7:30 কিংবা 8টা বাজে, আমার টাইমটা অত মনে নেই, তখন বাদশা এবং আমি কলাভবনের শেডের পাশে গিয়ে এক জায়গা দাঁড়িয়ে সব নেতাকর্মীদেরকে ফোন দিয়ে আসর করলাম, তোমরা এখানে আসো। পাশাপাশি নাজমুল, চ্যানেল আই নাজমুলকে ফোন দিয়ে আনলাম। চারপাশে পুলিশ, অনেক পুলিশ র্যাব, মানে অসংখ্য, এর ভিতর থেকেই আমাদেরকে প্রতিবাদ করতে হবে। তো নাজমুল সে সময় আপনারা জানেন, আপনাদের অত্যন্ত প্রিয় নেতা সিদ্দিকী নাজমুল আলম, সালাউদ্দিন, আজিজ, মামুন, মুস্তাক, শাহিন, রাহাত, শাহেদ, হানিফ, মুন্না সহ আরও অনেকেই। বাদশা ইতিমধ্যে আপনাদেরকে নাম বলেছে, আমি আরও ডিটেলস নামে যাচ্ছি না। তো আমরা শুরু করলাম, বাদশা এবং আমি বললাম নাজমুলকে, এই তুমি স্লোগান ধরো। নাজমুল স্লোগান ধরলেন এবং শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, শেখ হাসিনার অবিলম্বে মুক্তি দিতে হবে, এই ধরনের স্লোগান দিয়ে আমরা ক্যাম্পাসে শ্যাডো থেকে শুরু করে মল চত্বর গিয়ে সূর্যসেন হলের সামনে গিয়ে মিছিল শেষ করছি। মিছিল শেষ করার জন্য আমরা মিডিয়ায় কথা বলব। ততক্ষণেই কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বিভিন্ন সংস্থা বাহিনী আমাদেরকে ঘিরে ফেলেছে, কিভাবে আমাদেরকে গ্রেপ্তার করা যায়। বাদশা এবং আমাকে মেন টার্গেট, আমাদেরকে গ্রেপ্তার করতে পারলে তাদের কাছে মেসেজ যে আন্দোলন, কোনো প্রকার আন্দোলন হবে না। তো সাথে সাথে সূর্যসেন হল, জসিমউদ্দিন হল সহ আরও বেশ কয়েকটি হলে রেড দিয়েছে আমাদেরকে ধরার জন্য। ততক্ষণে বাদশা এবং আমি সবাইকে এক জায়গায় দাঁড় করিয়ে এর মধ্যে থেকে সাধারণ জনগণের মতোই বের হয়ে গেছি। কিছু দূর হেঁটে, কিছু দূর গিয়ে রিক্সায় চড়েছি, এরপরে বাইকে চড়েছি, এভাবে 3বার বাহন চেঞ্জ করে যখন আমি লালবাগে পৌঁছিয়েছি, তখন আর 8:30 কিংবা 9টা এরকম হবে অনুমান টাইম। তো একটি দোকানে নাস্তা করার জন্য ঢুকেছি। এখন দেখলাম মাননীয় নেত্রীকে এক পাশ দিয়ে কারাগারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং পাশাপাশি এর প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে প্রতিবাদ করছে। তো এই দুটা দেখার পরে আমি একটি কালো টি শার্ট পরা ছিলাম, আমার পাশে 2-3 জন ভদ্রলোক নাস্তা করছিল, বলছে ভাই আপনাদেরকে তো টিভিতে দেখাচ্ছে, তো এক কাজ করেন, এইভাবে এই গেঞ্জি পরে থাকলে যে কোনো সময় আপনাদেরকে গ্রেপ্তার করতে পারে। আপনাদেরকে এই বর্তমান যে দুর্যোগ পরিস্থিতি চলছে, জাতির এই সংকটময় মুহূর্তে আপনাদেরকে সেফ থাকা দরকার, কারণ সামনে আরও আন্দোলন করতে হবে। একজন সাধারণ আওয়ামী প্রেমী হইতে পারে, এই তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে এই ধরনের প্রতিবাদ করতে হবে। তো আমি সাথে সাথে আমার টি শার্ট খুলে অন্য একটা টি শার্ট পাশের দোকান থেকে নিয়ে ওই টি শার্ট ফেলে দিয়ে তারপরে আমি স্থান ত্যাগ করেছি। স্থান ত্যাগ করে এসে পরবর্তী তো আপনারা দেখেছেন আন্দোলন সংগ্রাম হয়েছে, বিভিন্ন প্রতীকী অনশন, বিক্ষোভ মিছিল, আমাদের সবসময় সাথে যাদের পেয়েছি তাদেরকে নিয়ে হয়তোবা আজকে অনেকেই ভালো নেই, অনেকেই মনে কষ্ট। তো এটাই স্বাভাবিক, যারা দুঃসময়ে থাকবে, মাঠে থাকবে, তারা পরে বঞ্চিত হবে। যাক, তারপরেও আমাদেরকে মাঠে থেকে
আন্দোলন সংগ্রাম বিভিন্ন জাতির সংকটময় মুহূর্তে আন্দোলন সংগ্রাম করে এগিয়ে যেতে হবে। মাননীয় নেত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। আগামী দিনে আগামী নির্বাচনে মাননীয় নেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য, উন্নয়নের ধারাবাহিকতাকে বজায় রাখার জন্য ছাত্রলীগকেই সবসময় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কিছু পেলাম আর না পেলাম এটা কোনো বিষয় না। জাতির সংকটময় মুহূর্তে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আবারও যে কোনো সংকটময় পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সকল আন্দোলন সংগ্রামের সূচনা হবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আপনাদের সামনে আজকের এই আলোচনা সভার বিশেষ আলোচনার বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সকল সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগকে যিনি নেতৃত্ব দিয়েছেন জনাব HM বদিউজ্জামান সোহাগ। গণতন্ত্রের মানুষ কন্যা স্লোগানটা বন্ধ করা হয়।